এই মুহূর্তে প্রচার তুঙ্গে। আর আজকে তো অবশ্যই হাই ভোল্টেজ ম্যাচ এবং হাই ভোল্টেজ এই প্রচারে সবার নজর কেড়ে নিয়েছেন একজনই, মিঠুন চক্রবর্তী। তাকে নিয়ে যেমন আমরা আপডেট নেব, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে চলে যাব সন্তুর কাছে। সন্তু, আজকে তুমি মিঠুন চক্রবর্তীর রোড শোতে রয়েছো। মিঠুন চক্রবর্তী সদ্য বিজেপিতে যোগদান করার পর আজ প্রথম তার প্রচার, কিন্তু কেন তার এই প্রচারটা আজকে রাজনৈতিকভাবে বিজেপিকে কয়েক কদম এগিয়ে দিল বলে বিজেপি বলছে? একবারই সৌমেন হাই ভোল্টেজ বাংলা এবং বাংলার প্রচারে আরো একবার মাইলেজ যোগ করলেন মহাগুরু। কারণ কেশিয়ারির মাটিতে তিনি পা দিয়ে বলে দিলেন যে আমার ভক্ত যারা রয়েছে এবং আমার প্রচার যারা দেখছে, এখানকার প্রার্থী বিপুল ভোটে তার জন্য জয়লাভ করবে। এবং তিনি শুধুমাত্র আজ এই জায়গায় নয়, এই জায়গা ছাড়াও আরো 3 জায়গায় তিনি প্রচার করেছেন। কেশিয়ারির মাটিতে পা দেওয়ার পরই তার হেলিকপ্টার থেকে তিনি যখন তার পা প্রথম কেশিয়ারির মাটিতে পা রাখলেন, তখনই রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভলি তিনি মহাগুরু জানালেন যে এই মাটিতে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করতে চলেছে এবং বাংলায় 200 আসনের বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন তাকে যথাসময়ে যথাভাবে ঠিক জায়গায় ঠিক ভূমিকায় দেখা যাবে। অর্থাৎ আমি প্রশ্ন করেছিলাম সৌমেন মহাগুরু মিঠুন চক্রবর্তীকে, মিঠুন দা আপনাকে কোন ভূমিকায় আমরা দেখতে চলেছি, বাঙালি কোন ভূমিকায় বাংলার ছেলেকে দেখতে চলেছে? সেই প্রশ্নের সুবাদে তিনি বললেন যে যথাসময়ে সেটা দেখতে পাবে। এবং মিঠুন চক্রবর্তী তিনি যখন রোড শো করছেন কেশিয়ারির সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কেশিয়ারি পুলিশ স্টেশন পর্যন্ত আসছেন, সেখানে মানুষের ভিড়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ সৌমেন, চোখে পড়ার মতো। কারণ আমরা চারিদিকে দেখলাম অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন, এখনো আমার সঙ্গে অনেক মানুষ রয়েছেন। অবশ্যই সন্তু, আমি তোমার কাছে আসছি। সন্তু, আমি তোমার কাছে আসছি। সন্তুর পাশাপাশি আমাদের আর এক প্রতিনিধি বিশাখা, সেও আজ মিঠুন চক্রবর্তীর রোড শো সম্প্রচার করছে, তার সফরসঙ্গী ছিল। বিশাখা, তুমি যদি আমার কথা শুনতে পাও, সন্তু যেরকম বলছিল মিঠুন চক্রবর্তীর আজকে এই রোড শো কেন্দ্র করে বিপুল মানুষের উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, কিন্তু প্রশ্ন হচ্ছে মিঠুন চক্রবর্তীর এই প্রচারকে সামনে রেখে কেন মানুষ বিজেপির দিকে যাবেন? এই মিঠুন চক্রবর্তী একসময় বামেদের সঙ্গে ছিলেন, এই মিঠুন চক্রবর্তী মমতার সঙ্গে ছিলেন, এই মিঠুন চক্রবর্তী আবার আজকে বিজেপিতে এসছেন। তাহলে কেন বিজেপি অ্যাডভান্টেজ মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে? সৌমেন, একটা কথা বলতেই হয় যে এখানে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ সেটার থেকেও বড় বিষয় হচ্ছে তারকার যে হাতের সামনে এসে গেছেন, একেবারে যে সিলভার স্ক্রিনের নায়ক, তাকে আমরা একেবারে এই পুরুলিয়া জঙ্গলমহলের মানুষ তারা একেবারে নিজেদের হাতের সামনে পেয়েছেন। সেটা তাদের ভাবনার অতীত। এবং তারা বিভিন্ন জায়গা থেকে, মানবাজারে আমরা যখন ছিলাম তখন দেখেছি যেভাবে মানুষ এসেছেন, প্রত্যেকটা ঘর কার্যত রাস্তায় নেমে এসেছে। কারণ তাদের আর ঘরে টেকার মতো তাদের মানসিক অবস্থাই বোধহয় ছিল না। কারণ তাদের একটাই টান ছিল যে মেগা স্টার সুপারস্টার মিঠুন চক্রবর্তী মানবাজারে রাস্তায় রয়েছেন, রোড শো করছেন। এবং এখানে আমরা এই মুহূর্তে রয়েছি মানবাজারের যে একটা গ্রামে, সেই গ্রামে একদম বলা যায় সেখানে কিন্তু কারেন্টও নেই, সব জায়গায় ইলেকট্রিসিটিও নেই, কিন্তু তারাও এখান থেকে মানে একেবারে ভিড় জমিয়েছিলেন সেই মহাগুরুকে দেখার জন্য। এবং যেটা তুমি বলছো যে একেবারে প্রথম দফার ভোট শুরু হওয়ার আগে একেবারে শেষ প্রচার আজকে, সেখানেই আজকে সেই দিনটাকেই বেছে নিয়েছেন মহাগুরু তার প্রচারের জন্য, তার প্রচারের দিন শুরু করার জন্য। এবং সেখানে কিন্তু তিনি সুপার সাকসেসফুল। কারণ মানুষের যে ভিড় আমরা দেখেছি, মানুষের যে তাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখেছি, সেটাই বলে দেয় যে মানুষ মিঠুন চক্রবর্তীকে কাছে পেয়ে তারা কতটা উদ্দীপ্ত, কতটা উৎসাহী। আমরা একটু যারা গেছিলেন এখান থেকে, এই গ্রামবাসীদের মধ্যে থেকে কেউ কেউ আজকে গেছিলেন মানবাজারে মিঠুন চক্রবর্তীকে দেখতে, তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি গেছিলেন? কি দেখলেন, কি মনে হলো মিঠুন চক্রবর্তীকে দেখে? প্রচন্ড ভিড়। মানে কি মনে হয়, বাংলায় যে উনি বললেন সোনার বাংলা গড়ার জন্য তিনি এসেছেন, সোনার বাংলা গড়তে পারবেন তিনি যদি আসেন? অবশ্যই পারবে। অর্থাৎ কোথাও গিয়ে মানুষ কিন্তু যেটা ভাবছেন যে কোথাও গিয়ে তারা এই যে মিঠুন চক্রবর্তীকে কাছে পাওয়া বা যে একটা স্টার ভ্যালিউ বিজেপির সঙ্গে যোগ হওয়া, যেটা 7 তারিখ আমরা দেখেছিলাম ব্রিগেডে যখন মিঠুন চক্রবর্তী এসেছিলেন, যখন তিনি যোগদান করছেন বিজেপিতে, এই খবরটাই সাধারণ মানুষের কাছে একটা বিশাল বড় চমক ছিল, বিশাল বড় খবর ছিল। এক তো তিনি সুপারস্টার, দ্বিতীয়ত তার যে ক্লিন ইমেজ, সেই ক্লিন ইমেজটা এবারের এই 2021-এর মহারণের আগে কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল তাদের কাছে কিন্তু একটা বড় চমক এবং একটা বড় দিক। বিশাখা, অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। বিশাখা এবং সন্তু যেরকম বলছে, আজ মিঠুন চক্রবর্তী জঙ্গলমহলে গেছেন, প্রচার করছেন, তার এই প্রচার কতটা মানুষের মধ্যে দাগ কাটলো একবার দেখা যাক।
রাজ্যে প্রথম দফা ভোট প্রচারের আজ শেষ দিন এই প্রচারে ঝড় তুলেন বিজেপির হয়ে মিঠুন চক্রবর্তী। জঙ্গলমহল দিয়ে 21-এর ভোট পর্বের প্রচার শুরু করেন মহারাজ। প্রথমেই বাঁকুড়ার শালতোরায় বিজেপি প্রার্থীর হয়ে রোড শোতে অংশ নেন তিনি। মহারাজকে দেখতে উপচে পড়া ভিড় রাস্তার দুপাশে। আমার খালি একটাই কথা, আমি যে জন্য এসেছি, মানুষের মতো বাঁচতে পারে। আমি গরিবের জন্য লড়বো, তাদের হকটা ইজ্জতে পেলাম। লেফট আমল থেকে বিজেপি জমানা অব্দি আপনি দীর্ঘদিন বাংলা রাজনীতি দেখেছেন, কতটা পরিবর্তিত এই রাজনৈতিক প্রেক্ষাপট? না, we are ready for a change now. We are ready for a change. আশীর্বাদ, আমার আশীর্বাদ ওর সাথে। বাঁকুড়ার শালতোরা থেকে তিনি যান পুরুলিয়ার মানবাজারে। সুসজ্জিত ট্যাবলয় দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য অনুরাগী স্লোগান দিতে থাকে। দেখো, আমি খালি এটাই চাই, আমি একটা কথা বারবার বলি, আমার সাথে পশ্চিমবঙ্গের মানুষের হিরো এবং ফ্যানের সম্বন্ধ নয়, আমার সাথে ওদের হৃদয়ের সম্বন্ধ, আত্মার সম্বন্ধ। সেই জন্যই তো বলেছি, অনেক কষ্ট হয়েছে। আমি এসছি এই জন্য, আমি কোনো পলিটিক্যাল আমি ক্যারিয়ার করতে আসিনি। বাংলা মানুষ তার হকটা পায়। পুরুলিয়ায় প্রচার সেরে তিনি যান পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে। সেখানেও মহাগুরুকে ঘিরে ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে। অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানায় গেরুয়া শিবিরের এই হেভিওয়েট তারকা। তোমরা দেখো, এরপর কি চিফ মিনিস্টার মহাগুরু দেখা যাবে? চিফ মিনিস্টার ফাটাকেষ্ট আবার শুরু করেছি, দেখুন। চল, কি বার্তা দেবেন মানুষকে? আরে ভাই, এখন তো র্যালি করবো, বার্তা তো দিয়ে দিয়েছি, সব যা বলার। বাস, কি মনে হচ্ছে ছবি দেখে, কি মনে হচ্ছে? ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ। প্রথম দফার ভোট পর্ব শুরুর আগে জঙ্গলমহলে মহাগুরুর ভিড় বাড়তি অক্সিজেন জুগিয়েছে গেরুয়া শিবিরকে। মিঠুন চক্রবর্তীর এই রোড শো, তার আজকে প্রচারকে কেন্দ্র করে জঙ্গলমহলে মানুষ যে যথেষ্টই উদ্দীপিত, তা আজকে ছবিতে স্পষ্ট হয়ে গেছে। আমি একবার চলে যাব সৃজিতার কাছে। সৃজিতা, তুমি আজকে অমিত শাহর সভাও কভার করছো। অমিত শাহ আজকে তার সভা থেকে এমন কি বার্তা দিলেন যেটা মানুষকে এবার পরিবর্তনের বিষয়ে ভাবনা চিন্তা করতে বাধ্য করবে? সৌমেন, একেবারে আজকে সর্বশেষ ভোটের প্রচার পর্ব, এবং সেখানে একদিকে যেমন মিঠুন চক্রবর্তী তার প্রচার পর্ব চালাচ্ছেন, ঠিক তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় তার প্রচার পর্ব চালিয়েছেন। এবং যে বার্তা অমিত শাহ দিচ্ছেন যে যদি স্কিম চান তাহলে মোদীকে আনুন, যদি স্ক্যাম চান তাহলে মমতাকে আনুন। মানুষ উন্নয়নের জন্য ভোট চায়, মমতা ভোট চায় ভাইপোকে মুখ্যমন্ত্রী করার জন্য। एक परिवर्तन का बात है बंगाल, और बंगाल की इस परिवर्तन की बेला में आप सबका आह्वान करने के लिए हम लोग आए हैं। भाइयों बहनों, हमारे मंच पर भारत सरकार के पेट्रोलियम और प्राकृतिक गैस के मंत्री श्री धर्मेंद्र प्रधान जी हैं। आप याद करिए, 2016 में धर्मेंद्र जी ने देश के अंदर प्रधानमंत्री मोदी जी के अनुकंपा से प्रत्येक गरीब परिवार को रसोई गैस का एलपीजी सिलेंडर उपलब्ध कराने का एक अभियान चलाया था। भाइयों बहनों, उत्तर प्रदेश के अंदर 1,56,00,000 परिवारों को यह सुविधा का लाभ मिला। टीएमसी की सरकार इस सुविधा को बंगाल के अंदर उसी रूप में क्यों लागू नहीं कर पाई? 10 वर्षों से टीएमसी की सरकार बंगाल के अंदर है। भाइयों बहनों, प्रधानमंत्री आवास योजना में यहाँ के गरीबों को आवास क्यों नहीं मिल पाता है? उत्तर प्रदेश में 4 वर्ष में 40 लाख गरीबों को प्रधानमंत्री आवास योजना का लाभ हम लोगों ने उपलब्ध करवाया है। 6 करोड़ परिवार, 6 करोड़ नागरिकों को 5 लाख रुपए सालाना आयुष्मान भारत की सुविधा का लाभ उपलब्ध करवाया है, और 2 करोड़ 42 लाख किसानों को 6,000 रुपए प्रतिवर्ष प्रधानमंत्री किसान सम्मान निधि का लाभ उपलब्ध कराया है। ये लाभ बंगाल के नागरिकों को क्यों नहीं उपलब्ध हो पा रहा है? उत्तर प्रदेश में करोड़ों नौजवानों को रोजगार और सरकारी नौकरी उपलब्ध कराई जा रही है, लेकिन बंगाल के अंदर नौकरी भी नहीं और रोजगार भी नहीं। यहां पर हाईवे नहीं,
रेलवे लाइन भी नहीं बिछने देती है। एम्स, आईएम, आईआईटी, मेडिकल कॉलेजेस की श्रृंखला नहीं खड़ी हो सकती, क्योंकि दीदी का तो इसमें कोई विश्वास ही नहीं है। दीदी का तो विश्वास है कि जय श्री राम को बोलने पर प्रतिबंध लगा दो। उत्तर प्रदेश में 4 वर्ष के दौरान हम 30 गवर्नमेंट मेडिकल कॉलेज खोल रहे हैं और 2 नए एम्स की स्थापना उत्तर प्रदेश के अंदर इस दौरान हुई है। भाइयों बहनों, 10 वर्षों का हिसाब आपको भी दीदी से पूछना चाहिए। दीदी से बोलना चाहिए कि ममता दीदी, ये तो बताओ कि बंगाल के अंदर बंगाल की पहचान है मां कालीबाड़ी। मां काली की पूजा हम सब करते हैं। 2 वर्ष पहले बंगाल के अंदर दुर्गा पूजा को प्रतिबंधित करने का कार्य हुआ था और तब बंगाल के माननीय उच्च न्यायालय ने एक आदेश जारी किया था कि उत्तर प्रदेश में अगर दुर्गा पूजा हो सकती है तो बंगाल के अंदर क्यों नहीं हो सकती है। और यही पूछने के लिए मैं फिर आया हूं। उत्तर प्रदेश में हमने किसी पर्व और त्योहार को प्रतिबंधित नहीं किया, लेकिन दुर्गा पूजा को पूरी भव्यता के साथ आयोजित करने का कार्य किया। सरस्वती पूजा पे कोई प्रतिबंध नहीं। उत्तर प्रदेश की आबादी 24 करोड़ है। जितनी उत्तर प्रदेश के अंदर आबादी है, उसमें हम लोगों ने किसी को रोका नहीं। आप त्योहार मनाइए, दुर्गा पूजा भी करिए, सरस्वती पूजा भी करिए, कावड़ यात्रा भी निकालिए, रामलीलाओं का आयोजन भी करिए, रोजगार और नौकरी भी देंगे, किसान सम्मान निधि भी देंगे, हर गरीब को मकान भी देंगे, हर गरीब को शौचालय भी देंगे, हाईवे बनेगा, रेलवे बनेगा, एयरपोर्ट बनेगा, एम्स बन रहा है, आईआईटी बन रहे हैं, आईआईएम बन रहे हैं, मेडिकल कॉलेजेस की श्रृंखला खड़ी हो रही है। आखिर ये सब बंगाल के अंदर क्यों नहीं हो सकते? भाइयों बहनों, प्रश्न एक ही है और वह उस प्रश्न का उत्तर आज ममता दीदी से बंगाल की जनता को पूछना ही चाहिए। मैं अभिनंदन करूंगा शुभेंदु अधिकारी का, जिन्होंने साहस दिखाया है और उन्होंने भारतीय जनता पार्टी के समर्थन में आकर के आज उन्होंने बंगाल के हित के लिए अंगड़ाई ली है। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के सपने को साकार करने का बीड़ा उठाया है कि हम बंगाल को बचाएंगे भी और बंगाल को प्रधानमंत्री मोदी जी की भावना के अनुरूप सोनार बांग्ला बना करके बंगाल को समृद्धि के पथ पर अग्रसर करके यहां के नौजवानों को रोजगार भी देंगे। ये एक नया अभियान है और इस अभियान के साथ हम सबको जुड़ना पड़ेगा। भाइयों बहनों, मुझे याद है आज से 14 वर्ष पहले इसी नंदीग्राम में कम्युनिस्टों ने कितनी बड़ी हिंसा की थी। वे शहीद परिवार भी मुझे मिल रहे थे। उन परिवारों की स्थिति को देख करके हृदय हमारा द्रवित हो रहा था। वे लोग नंदीग्राम के लिए, बंगाल के लिए शहीद हुए थे, लेकिन 10 वर्षों में इन शहीद परिवारों के कंधों पर बंदूक रख करके सत्ता प्राप्त की ममता दीदी, लेकिन शहीद परिवारों की भावनाओं के अनुरूप बंगाल को बनाने में पूरी तरह विफल रही है टीएमसी की सरकार। उन्हें बंगाल के विकास की चिंता नहीं, बंगाल के नौजवानों के लिए रोजगार की चिंता नहीं, बंगाल के किसानों की चिंता नहीं, बंगाल के बहन बेटियों की चिंता नहीं। उन्हें चिंता है तो घुसपैठियों को संरक्षण देने का है। और बंगाल के अंदर गो हत्या पर भी वे प्रतिबंध नहीं लगा सकती, क्योंकि उन्हें भय है कि उनका वोट बैंक ही खिसक जाएगा। उन्हें चिंता है इन सब बातों की। कहां है बंगाल की धरती जिसने मध्य युग में
चैतन्य महाप्रभु की वैष्णव भक्ति से पूरे बंगाल के साथ ही उड़ीसा को और उत्तर भारत को अपने में समाहित कर दिया था। कहां ये बंगाल, जिस बंगाल ने स्वामी विवेकानंद को पैदा करके पूरी दुनिया के अंदर भारत की सनातन वैदिक संस्कृति का डंका बजाया था। और यही बंगाल जब हम सिंगापुर में जाते हैं, जब हम भारत के सुदूर अंडमान निकोबार द्वीप समूह में जाते हैं, वहां भी आज हमारी कानों में एक ही आवाज सुनाई देती है। वो आवाज होती है नेताजी सुभाष चंद्र बोस की कि तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा।